শুরুতে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার এই ঘোষণাটা ভিডিওটা দেখে তারপর আমি আপনার মন্তব্য নিতে চাই। সাকিব, কি বলেন? জি, বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন, তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব। আপনি শুনলেন যে তার এই বক্তব্যের মধ্যে উনি আমরা এটাকে উস্কানি বলছি, আমরা এটাকে হুমকি বলছি, উনি এই হুমকিটা দিয়েছেন। সো আমি আপনার কাছে জানতে চাই মূলত যে উনি ইলেকশন ডিক্লেয়ার করলেন, এই বিষয়ে আপনার আপনার মন্তব্য, এবং সেই সঙ্গে আমরা ওনার যে উস্কানি এবং হুমকি আমরা যেটা বলছি এবং যেটা নিয়ে আমাদের রাজনৈতিক দলের অনীহা আছে, এই বিষয়টা একটু যদি আমাদের বিশ্লেষণ করেন, আপনার বিশ্লেষণ জানতে চাই। জি, ধন্যবাদ টিটো ভাই। আমি এটাকে আসলে নানাভাবেই বিশ্লেষণ করা যায়। আমি শুরুতে যেটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে, যে তিনি যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলেন, আপনি 8ই আগস্টের কথা যদি আমরা বলি, তখন আপনি চিন্তা করে দেখুন যে তার কি পরিমাণে পাহাড় সম জনপ্রিয়তা ছিল বা একসেপ্টেন্স ছিল জনগণের মাঝে, যে তিনি তখন যাই বলতেন আমরা কিন্তু সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতাম, আমরা করতাম, আপনি করতেন। তো দিন যত যাচ্ছে তার ভাষণগুলোর মধ্যে আমরা কিন্তু ক্রমাগত দেখতে পাচ্ছি যে তিনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, তিনি এমন সব ডিসিশনের কথা বলছেন যেগুলো আসলে অন্তর্বর্তী সরকার নেয়ার কোনো এখতিয়ার তাদের নেই। এবং জটিলতাটা মূলত সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে। যে কারণ করিডোরের মতো একটি বিষয়ের কথা যদি আমরা বলি বা বন্দরের বিষয়ে যদি একটা বলি, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু তার এখতিয়ার নেই, কারণ তিনি নির্বাচিত কোনো সরকার নন। তিনি একটি অন্তর্বর্তী সরকার, তিনি একটি নির্বাচন অনুষ্ঠান করে দিয়ে তিনি চলে যাবেন। ওই কারণেই কিন্তু তাকে এখানে বসানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমাগত তিনি ক্ষমতাটাকে আরো পাকাপোক্ত করতে চাচ্ছেন। তিনি 10 মাস ক্ষমতায় বসেছেন, 10 মাস পার করেছেন, পার করে আরো একটি 10 মাস পার করার জন্য তিনি সময়সীমা নিয়ে নিলেন এপ্রিল পর্যন্ত। তার মানে একটা 10 মাস পার করে আরো 10 মাসের তিনি একটা ব্যবস্থা করে ফেললেন। কেন করলেন তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন না। তিনি যদি ব্যাখ্যা দিতে পারতেন যে না, ডিসেম্বরে না হয়ে এপ্রিলে এ কারণে নির্বাচনটা হবে, আমি ডিসেম্বর দিতে পারছি না এই কারণে পারছি না, আমাকে আরো এই 4টি মাস সময় থাকতে হবে বেশি, সেটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ ডিসেম্বরে দিলে কোন সমস্যা সেটা তিনি বলতে পারেননি, আর এপ্রিলে দিলে কোন সুবিধা এটা তিনি বলতে পারেননি। যদি বলতে পারতেন তাহলে কিন্তু আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসতো না। তো তার ভাষণে আসলে এটা স্পষ্ট করা উচিত ছিল যে এই কারণে আমি ডিসেম্বরে দিতে পারছি না, আর এই কারণে এপ্রিলে দিলে সুবিধা, এটা তার ব্যাখ্যা করা উচিত ছিল। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি দেখবেন যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে চেহারা বা তার যে মানে জেস্টার পোস্টার, এটার মধ্যে কিন্তু আপনি দেখবেন একটা রূঢ় মানুষের ছাপ চলে এসেছে। অর্থাৎ যেই মানুষটিকে আমরা একটা সারল্যতার প্রতীক ধরতাম, বা যখন তিনি ক্ষমতায় বা দায়িত্বভার গ্রহণ করলেন তখন তার মধ্যে একটা শিশুতোষ একটা মানসিকতা আমরা দেখতাম, বা তাকে যে আমরা আমাদের নিজেদের একজন মনে করতাম, ওই ছাপটা কিন্তু তার চেহারা থেকে উঠে গিয়েছে। আপনি দেখবেন যে হাসিনার পতনের আগে দিয়ে হাসিনার চেহারার মধ্যে এক ধরনের যে ছাপ এসে গিয়েছিল, ডক্টর ইউনূসের এই বক্তৃতার মধ্যে, আই এম সরি টু সে, তার চেহারার মধ্যে কিন্তু ওই ধরনের হাসিনার মতো একটা ছাপ চলে এসেছে, যেটাকে আপনি আপনার ভাষায় বলেছেন যে হাসিনাগিরি করছেন তিনি আজকাল। তো এটা কিন্তু আমি কল্পনাও করিনি যে 10 মাস না যেতে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি তিনি হাসিনাগিরি করবেন। এখন আমার দর্শকরা তো ভাবতে পারেন যে হাসিনাগিরি বলতে আমি কি বুঝাচ্ছি। আমি হাসিনাগিরি বলতে এটাই বুঝাচ্ছি যে হাসিনা যখন ক্ষমতায় ছিল
হাসিনা বলতো যে বিদ্যুৎ নিয়ে যারা কথা বলে, কুইক রেন্টাল নিয়ে যারা কথা বলে, আমি তাহলে বিদ্যুতের লাইন কেটে দেই, তাহলে তারা বুঝুক কেমন লাগে। এটা হচ্ছে হাসিনাগিরি। যে আপনি তাকে যদি বোঝেন যে আপনি কুইক রেন্টালের নামে যে লুটপাট করছেন, হাসিনা সেটাকে এভাবে ব্যাখ্যা করতো যে আচ্ছা কুইক রেন্টালে যদি লুটপাট হয়ে থাকে তাহলে আমি তোমার বাসায় ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিই, কারেন্ট ছাড়া থাকো, তাহলে বুঝবা কেমন লাগে। এভাবে হাসিনা কিন্তু জনগণের সাথে উপহাস করত, জনগণকে হুমকি দিত। তো এই হুমকির ভাষাটাকে আমরা বলছি হাসিনাগিরি। তো এখন এই হুমকিটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন, যে তিনি বলছেন যে বা যারা এই বন্দরকে নিয়ে বা তারা যে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিচ্ছে এটা নিয়ে সমালোচনা করবে, তাদেরকে প্রতিহত করতে তিনি বলছেন। তিনি কাকে প্রতিহত করতে বলছেন? আমাদেরকে, সেনাবাহিনীকে, বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে, আরো যত মানুষ রয়েছে তাদেরকে? আমরা কি তার প্রতিপক্ষ? আমরা তো কেউই তার প্রতিপক্ষ নয়। আমরা যদি তার প্রতিপক্ষ হতাম তাহলেও তো তিনি আমাদেরকে এভাবে প্রতিহত করতে বলতে পারেন না। কারণ যারা তার বিরোধী মতের মানুষ তাদেরকে তো তিনি প্রতিপক্ষ বলতে পারেন না, কারণ তিনি শপথ নিয়েছিলেন কি বলে, যে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু করব না। অর্থাৎ তার কাছে যারা তার সমালোচক তারাও তার কাছে সমান, যারা তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে তারাও তার কাছে সমান, সবার প্রতি তিনি ফেয়ার থাকবেন। ওটা বলেই তো তিনি শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যে তিনি ক্রমাগত তার শপথ ভঙ্গ করে চলেছেন। তার গভীর অনুরাগ একটি অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপির প্রতি, যে এনসিপির মানুষজন তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে না, যে নাহিদ ইসলাম যে কোনো মুহূর্তে তার বাসার বেডরুম পর্যন্ত পৌঁছে যেতে পারে। অন্যদিকে তার গভীর বিরাগ হচ্ছে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের প্রতি, যে কারণে বিএনপির মানুষজন তার সাথে দেখা করার জন্য আবেদন করলেও 5 থেকে 7 দিন সময় লেগে যায় একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে। যে কারণে তিনি মিথ্যাচার করে বলে ফেলেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নাকি ডিসেম্বরে নির্বাচন চায়, আর কেউ চায় না বলে তিনি বিএনপিকে ইঙ্গিত করলেন, যেখানে আমরা দেখেছি 53টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। তো তিনি যে গভীর অনুরাগে আসক্ত এনসিপি, জামায়াতে ইসলামী, এবি পার্টির মতো এই 3টি রাজনৈতিক দলের, যাদের সেই রকম মানে জনসমর্থন নেই, কিন্তু যেহেতু তারা তাকে সমর্থন দিচ্ছে, তাই তারা যেহেতু চাচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক বা নির্বাচন না হোক, তাই তাদের কথায় সায় দিয়ে তিনি এপ্রিলে নির্বাচন করতে চাচ্ছেন। অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক, তাদের মতামতকে তিনি উপেক্ষা করছেন। এর মাধ্যমেই তো তিনি তার শপথ ভঙ্গ করলেন, যে তিনি গভীর অনুরাগে আসক্ত তার প্রশংসা যারা করে বা যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রেখে নিজেদের ধান্দাগুলো বাস্তবায়ন করতে চায়, সেই এবি পার্টি, জামায়াত ইসলামী আর এনসিপি, তাদের কথার সাথে তিনি একমত হচ্ছেন। আর যারা তাকে এভাবে স্তুতি করছে না, প্রশংসা করছে না, যারা চাচ্ছে না যে তিনি এভাবে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকুক, তারা চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক, তাদের সেই ডিসেম্বরে নির্বাচনের যেই কথা, সেটাকে তিনি কথার সাথে একমত হচ্ছেন না। তো আমি এটাই বলবো যে তিনি তো শপথ ভঙ্গ করে চলেছেন ক্রমাগত। তিনি অনুরাগ এবং বিরাগের বশবর্তী হবেন না বলা সত্ত্বেও তিনি গভীর অনুরাগে আচ্ছন্ন তার এনসিপির প্রতি এবং তার জামায়াত ইসলামের প্রতি এবং এবি পার্টির প্রতি, আর গভীর বিরাগে আচ্ছন্ন বিএনপির প্রতি বা যারা নির্বাচন চাচ্ছে তাদের প্রতি, তাদেরকে তিনি প্রতিহতের ডাক দিচ্ছেন। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের একটি বিষয় যে 10 মাস না যেতেই তিনি হাসিনাগিরি শুরু করেছেন আমাদের সাথে, জনগণের সাথে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে। এবং হাসিনার সময় আমরা যেভাবে দেখেছিলাম যে আপনি হাসিনার সমালোচনা করলে হাসিনার সিআরআই তারা যেভাবে বট বাহিনী তৈরি করে আপনার বিরুদ্ধে সমালোচনা করত, ডক্টর ইউনূসের বট বাহিনী তার চেয়েও সক্রিয়। এই যে আজকে গণতন্ত্রের পক্ষে বা ভোটের অধিকারের পক্ষে আমি আপনি কথা বলছি, আমাদের নাগরিক টিভির বিরুদ্ধে তারা কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তারা এই যে আপনি কমেন্ট সেকশনে দেখুন, সংখ্যাগরিষ্ঠ কমেন্টস কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, আমাদেরকে গালাগালি করা হচ্ছে। একটা আইডিও কিন্তু জেনুইন আইডি না, সব ফেক আইডি। এই যে ডক্টর ইউনূস, তাকে ফেক আইডি তৈরি করে আমাদেরকে গালি দেয়া লাগছে। ডক্টর ইউনূস তিনি ঈদের জামাতে যাচ্ছেন নামাজে, ওখানে তিনি ফেক মানুষজন তৈরি করে রাখছেন যারা বলবে স্যার আপনি আমাদেরকে ছেড়ে চলে যান, আপনাকে আরো 5 বছর দেখতে চাই। আপনি খোঁজ নেন ওই লোকগুলোর সম্পর্কে, এগুলো সব ডক্টর ইউনূস সেট আপ করে রাখছে যে আমি এখান দিয়ে যাব, তোমরা কেমন সামনের সারিতে থাকবা, সামনের সারিতে থাইকা তুমি বলবা যে ভাই আপনার আরো 5 বছর চাই। তো এখন কথা হচ্ছে কি, আমরা তো হাসিনার সময় হাসিনার এই ধান্দাবাজি গুলো বুঝতাম। আমরা যখন দেখতাম যে একজন মোজাম্মেল বাবু যখন হাসিনাকে বলতো যে আপা আপনি তো বিশ্ব নেত্রী হয়ে গেছেন, আপনাকে তো আমরা আর পাবো না, আপনি তো এখন চলে যাচ্ছেন, আপনি বিশ্ব নেত্রী হয়ে যাচ্ছেন, আপনি আর আপনাকে আমরা হয়তো পাচ্ছি না আর। তারপরে ওই ফারজানা রূপা বলতো আমাদের একজন ম্যাজিক্যাল লেডি আছে। তো ওগুলো শুনলে যেমন মনে করেন আমার বা আপনার রক্ত গরম হয়ে যেত, নিষ্পিস করতো হাতগুলো। এখন এই ডক্টর ইউনূসকে যখন এই ধরনের প্রশংসা করা হচ্ছে যে স্যার আপনি যেন না আমাদেরকে অথই সাগরে ফেলে, আপনারা আরো 5 বছর চাই, ওই হাসিনার সাথে আমি এটার কোনো পার্থক্য পাই না। ওই সময় যেমন রক্ত গরম হইতো, আমার এখন রক্ত ওইভাবেই গরম হয়।
যে এই প্রশংসার জন্য, এই ভাড়া করা লোকজনের জন্য আমরা কি এত মানুষ রক্ত দিয়েছিল? আপনি চিন্তা করে দেখুন যে আজকে ডক্টর ইউনূস ওই লেভেলে নিজেকে নামিয়ে এসেছেন। তারপরে আচ্ছা, এই যে আমরা যারা সমালোচনা করছি, আমরা সমালোচনাগুলো করতাম না যদি বুঝতে পারতাম যে ডক্টর ইউনূস প্রকৃতপক্ষে একজন, তিনি নিঃস্বার্থ নিবেদিত প্রাণ দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এসেছেন, তিনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য আসেনি। এটা যদি তিনি প্রমাণ করতেন তাহলে কিন্তু সব সমালোচনাগুলোকে আমরা উপেক্ষা করতে পারতাম। কিন্তু আমরা কি দেখতে পারলাম, যে এই ব্যক্তি ক্ষমতায় বসার সাথে সাথে 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের যে করের যে একটা রায় ছিল, ওই রায়টা তিনি প্রত্যাহার করে ওই 666 কোটি টাকা তাকে আর দেওয়া লাগবে না। তিনি ক্ষমতায় বসার সাথে সাথে একটা ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিলেন গ্রামীণের জন্য, তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স বাগায় নিলেন গ্রামীণের জন্য, তিনি একটা আদম ব্যবসা করার লাইসেন্স বাগিয়ে নিলেন গ্রামীণের জন্য। তো আমরা এগুলো কি দেখছি, যে তিনি তার ব্যক্তি স্বার্থে কত কিছু করে ফেললেন গ্রামীণের জন্য। যেই মহিলার স্বাস্থ্য সম্পর্কে কোনো আইডিয়া নাই, যিনি ছিল গ্রামীণ ব্যাংকের একজন ডিরেক্টর, সেই মহিলাকে তিনি, নূরজাহান বেগমকে তিনি বানায় দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। কারণ কি? নূরজাহান বেগম তার পরিচিত মানুষ। যেই মানুষটাকে আমরা কখনো নামও শুনি নাই, অপূর্ব জাহাঙ্গীর নাম, তার ভাই জাহাঙ্গীরের ছেলে, তাকে তিনি বানায় দিলেন উপপ্রেস সচিব। তারপর তার চট্টগ্রামের সাথে তার পরিচিত আশিককে তিনি বিডার নির্বাহী পরিচালক, এভাবে তিনি মানে তার পরিচিত লোকজনদেরকে দিয়ে তিনি পুরা প্রশাসনটাকে সাজালেন। তারপরে তাকে যারা সমালোচনা করত, সেই ইউটিউবার ফ্রান্সে বসে বা বিভিন্ন জায়গা থেকে যারা যাকে সমালোচনা শুরু করেছিল ক্ষমতা গ্রহণের পরপরই, তিনি কি করলেন? তাদের সাথে আপোষ করলেন। এখন তারা তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে ইউটিউবার তাকে এত সমালোচনা করলো, সেই ইউটিউবারের পরিচিত খলিলুর রহমানকে তিনি নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দিলেন, রোহিঙ্গা বিষয়ক তিনি হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিলেন। এরপর থেকে কি হয়ে গেল? এই ইউটিউবার এখন তার প্রশংসা করছে, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ক্যাম্পেইন করছে। সাকিব, আমরা কি এগুলো বুঝি না? সাকিব, এই জায়গায় আপনি চমৎকার একটা কথা বলেছেন। এই জায়গায় আমি একটা ছোট্ট কথা আপনাকে বলতে চাই, তারপরে আমি আপনার টেকটা নেব। জি নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে গণ অধিকার পরিষদ করতেন এক সময়, এখন উনি আমজনতার দল করছেন, আমজনতার দল। তারেক রহমান উনি কিন্তু এক সময় সাংঘাতিক ভাবে আমাদের এই পিনাকি ভট্টাচার্য, মানে আপনাকে যেটা বলছেন ন্যাংটা, কি জানি বলছেন, ল্যাংটা সোলেমান। আমি জানি না ন্যাংটা সোলেমান কেন বলেন, অনেকেই বলতেছে। সো হয়তো ওনার কিছু, হয়তো জানি না, হয়তো জনগণ বোধহয় পেয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ন্যাংটা সোলেমান সাহেবের ভক্ত ছিলেন কিন্তু তারেক, এবং আমরা একসাথে ভারতের পণ্য বিরোধী সংগ্রাম আন্দোলন করেছি। হঠাৎ এখন উনি, আমি মনে করি তারেক কিন্তু প্রচন্ড দেশপ্রেমিক একটা ছেলে, এখন তাকে অনেক ধরনের পদম দেওয়া হচ্ছে। কেন? তারেক কিন্তু শুভবুদ্ধির উদয় হয়েছে, তারেক কিন্তু আমাদের এই ন্যাংটা সোলামানের ভণ্ডামি বুঝে ফেলছে। তাই, এবং শুধু তারেক না, তারেকের সাথে অনেকেই বুঝছে। আমি একটু ছোট্ট ভিডিওটা দেখাতে চাই, তারপরে আমি আপনার মন্তব্য নেব। যা অমুকের বিরুদ্ধে লাগো, আর কিছু ইউটিউবার যারা আগে ছিল সরকারের বিরুদ্ধে, তারপরে তাদের কথা মতো কিছু উপদেষ্টা নিয়োগ দিছে, এরপর থেকে তারা সরকারের পক্ষের লোক হয়ে গেছে। সরকারকে ততক্ষণ পর্যন্ত গ্রিপে নিতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত সরকারকে গালিগালাজ করছে। যেই আসিফ মাহমুদ ফ্রান্সে গিয়ে মিটিং করছে, তারপর থেকে বদলে গেছে, তার কথা মতো বিভিন্ন উপদেষ্টা নিয়োগ হয়েছে, এখন সে সরকারের পক্ষের লোক, সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছে। কিন্তু সার্বভৌমত্বের যে সংকট, এটা তো বুঝতে হবে। আমরা কথা বললে বলতেছে ভারতের দালাল, আরে গাধা, আমেরিকার ইন্ডিয়া আলাদা জিনিস নাকি? শুনলেন সাকিব, আপনি এখন বলুন যে এই খুবই সিগনিফিকেন্ট একটা ক্লু উনি বললেন তারেক, সেটা হচ্ছে যে আসিফ যখন গেল ফ্রান্সে, তারপর থেকে আমরাও কিন্তু লক্ষ্য করলাম উনি পল্টি খাইলেন। সাকিব, এই কথাটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি। আমি এই আমাদের স্টুডিও থেকে এই পিনাকি ভট্টাচার্যকে আমি ফোন করেছিলাম এবং তাকে বলেছিলাম, দাদা কেন আপনি এই কথাগুলো বলছেন? আপনি দেখছেন এম রহমান মাসুম আপনাকে নিয়ে ভিডিও করতেছে, আপনাকে নিয়ে কথা বলছে। শুধু মাসুম না, অনেকেই বলছে। আমরা চাই প্রফেসর ইউনূসের পক্ষে থাকতে। আপনি কেন প্রফেসর ইউনূসকে নিয়ে আপনি কি বলে বুকে আপনি মাইন্ড বেঁধে আপনি ঝাঁপ দিতে বলতেছেন উপদেষ্টাদেরকে গায়ের উপরে?
কেন এগুলো কেন করছেন? আপনার মনে নাই টিটো ভাই তখন যে বলেছিল যে উপদেষ্টারা অ্যাডাল্ট ডায়াপার পরে, কি উপদেষ্টা আপনি রাখছেন সব অ্যাডাল্ট, মানে যেভাবে সমালোচনা তিনি করছিলেন ওই সময়টাতে, রাতারাতি সব শেষ হয়ে গেল। আমি ফোন করেছি, রাতারাতি খলিলুর রহমানকে এত বড় পজিশন দিয়ে দিল এবং ওনার কথা মতো সবকিছু হয়ে গেল। এখন কিন্তু ডক্টর ইউনূসকে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে। ওই সংগ্রামে তিনি লিপ্ত হলেন। আর প্রতিটা দিন বিএনপির বিরুদ্ধে একটা করে ভিডিও, প্রত্যেকটা দিন বিএনপির বিরুদ্ধে একটা করে ভিডিও বানানো হচ্ছে। আপনি দেখেন আজকে সে একটা ভিডিও করেছে, সেখানে সে লিখেছে ভুল পথে হেঁটে বিএনপির রাজনীতি জয় বাংলা। কিন্তু এই ন্যাংটা সুলাইমান বুঝতেছে না ও নিজে জয় বাংলা হয়ে গেছে। উনার ইজ্জত সবাই দেখে ফেলেছে। উনি জয় বাংলা না, উনি হচ্ছে নেংটু বাংলা হয়ে গেছে।